হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। মিসেলেনিয়াস প্রশ্নপত্র 2020, অর্থাৎ এই যে মিসেলেনিয়াসটা 2019-এ যে নোটিফিকেশানটা বেরিয়েছিল এবং 2020-তে এক্সাম হয়েছিল, সেই প্রশ্নপত্রটা বা কোশ্চেন পেপারটা আমরা নিয়ে এসেছি। এখানে 1 নম্বর কোশ্চেন দেখো, দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? তো দেখো, এটা সিরিজ এ ছিল এবং সিরিজ এর 1 নম্বর কোশ্চেন ছিল দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে। অন্যান্য সিরিজের অন্য কোশ্চেন নম্বরগুলো আলাদা হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো অপশান দেওয়া রয়েছে মার্ক টোয়েন, ফ্রান্স কাফকা, জেমস জয়েস, আর্নেস্ট হেমিংওয়ে। তো এখানে অ্যান্সার হবে ফ্রান্স কাফকা। দ্য ট্রায়াল বইটির রচয়িতা হচ্ছে ফ্রান্স কাফকা। এখানে আমরা একটু দেখে নেব যে দ্য ট্রায়াল বইটি লিখেছেন ফ্রান্স কাফকা এবং বইটি লেখা হয়েছে 1914 সাল এবং প্রকাশিত হয়েছিল বইটি 1925 সালে। তারপর 2 নম্বর কোশ্চেন হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক হলো। তেজস্ক্রিয়তা মাপার একক বা কিসের সাহায্যে মাপা হয় সেটা হবে কুরি, এবং তেজস্ক্রিয়তার এসআই একক যদি কোশ্চেন বলে তাহলে অ্যান্সার হবে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তো আমরা বেকারেল সম্বন্ধে একটু জানবো। দেখো, এখানে দ্য সিস্টেম ইন্টারন্যাশনাল অফ ইউনিটসে অর্থাৎ এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। আর 1 কুরি সমান 370 কোটি বেকারেল, ঠিক আছে। 1 কুরি সমান 370 কোটি বেকারেল, এবার 370 কোটি বেকারেল সমান 1 কুরি, একই কথা এটা লেখা আছে আর কি। তারপরে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো এখানে অপশান রয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান, ধোলাভিরা। তো সিন্ধু সভ্যতার ধোলাভিরায় একটা বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে, একটা সাইনবোর্ড পাওয়া গিয়েছিল এবং এই সাইনবোর্ডে 10টা লিপি পাওয়া গেছে, ঠিক আছে। লিপি এখানে উল্লেখ রয়েছে ধোলাভিরায় যে সাইনবোর্ড বা শিলালেখ পাওয়া গিয়েছিল। তো ধোলাভিরা সম্বন্ধে আমরা একটু জানবো। ধোলাভিরার হরপ্পা সাইট গুজরাটের খাদির দ্বীপে অবস্থিত। তাহলে ধোলাভিরা গুজরাটে অবস্থিত রয়েছে খাদির দ্বীপে। ধোলাভিরার সাইটটি 1967 থেকে 68 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া, এর বাংলা হচ্ছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ, ঠিক আছে, এর জেপি যোশী দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তাহলে ধোলাভিরা আবিষ্কার কে করেছিল? জেপি যোশী। কত সাল? 1967 থেকে 68। বাড়ি নির্মাণের জন্য মাটির ইট থেকে পাথরের ইটে পাল্টেছেন ধোলাভিরার মানুষ। হরপ্পা সভ্যতায় পোড়া ইটের বাড়ি তৈরি হতো, কিন্তু ধোলাভিরাতে পাথরের ইটেও বাড়ি দেখতে পাওয়া গেছে। মৃৎপাত্র ও অলঙ্কার তৈরি করতো এই অঞ্চলের মানুষ। একটি নির্দিষ্ট স্থানে অবিচ্ছিন্ন বস্তি ধোলাভিরাতে রেকর্ড করা হয়েছে। আর মানসার ও মনোহার নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন ধোলাভিরার লোকেরা। এখানে আবিষ্কৃত প্রধান আবিষ্কারগুলি হচ্ছে বিভিন্ন জলাধার, যেগুলো তৎকালীন উন্নত জল ব্যবস্থাপনা অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ধোলাভিরায় দেখা যায়। এবং ধোলাভিরায় এমনিতে হরপ্পা সভ্যতায় দুটো বিল্ডিংয়ের দুটো অংশ দেখা যেত, একটা হচ্ছে সিটাডেল আর একটা হচ্ছে নিম্নবর্গের একটা বাড়ি, ঠিক আছে। দুটো অংশ দেখা যেত, উচ্চ আর একটা নিম্ন। তো উচ্চটাকে আমরা সিটাডেল বলি, অর্থাৎ বইয়ে বলা হয় যে সিটাডেল। কিন্তু ধোলাভিরায় বাড়ির তিনটে অংশ ছিল, ঠিক আছে। ধোলাভিরা এমন একটা জায়গা যেখানে 3টে অংশ পাওয়া গেছে। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে। তারপরে দেখো, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? দেখো অপশান রয়েছে ডায়মন্ড, গ্রাফাইট, সালফার, ফ্লোরিন। তো অধাতবের মধ্যে বিদ্যুৎ পরিবাহক হচ্ছে গ্রাফাইট। এবং গ্রাফাইট ছাড়াও আরেকটা পরিবাহক রয়েছে, দেখো তড়িৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন। গ্রাফাইট এবং গ্যাস কার্বন হচ্ছে তড়িতের পরিবাহী, সুপরিবাহী অধাতু হওয়া সত্ত্বেও। তারপরে দেখো, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে যে আকারে? অপশান রয়েছে প্রোটিন, নাইট্রেট ও নাইট্রাইট, ইউরিয়া, নাইট্রাইট ও ইউরিয়া। তো গাছ যখন নাইট্রোজেন শোষণ করে তখন ফর্মটা থাকে নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া। এই 3টে ফর্মে কিন্তু গাছ নাইট্রোজেন শোষণ করে। তো আমরা একটু জেনে নেব যে নাইট্রোজেনের অভাবে কি কি রোগ হয় গাছের। নাইট্রোজেনের অভাবে গাছের রোগ হয়, পাতার মোচন তাড়াতাড়ি হয়, পাতার ক্লোরোসিস রোগ হয়, ফুল ফুটতে দেরি হয়,
কোষ বিভাজন ও বৃদ্ধি কমে যায়। ঠিক আছে। আর এই যে ক্লোরোসিস রোগটা নাইট্রোজেনের অভাবে হয়, ক্লোরোসিস রোগটা ম্যাগনেসিয়ামের অভাবে হয়, ক্লোরোসিস রোগটা ম্যাঙ্গানিজের অভাবেও হয়। তো ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? আইনসভার সকল নির্বাচিত সদস্য, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের সকল নাগরিক। তো এখানে অ্যান্সার হবে ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? ভারতের সকল নাগরিক। তো এই যে সার্বভৌমত্ব এই কথাটা কোথায় রয়েছে? সার্বভৌম এর ইংরেজি কথা হচ্ছে সোভারেন। সোভারেন কথাটি রয়েছে সংবিধানের প্রস্তাবনায়। সার্বভৌম শব্দটি ইঙ্গিত করে যে ভারত অন্য কোনো জাতির উপর নির্ভরতা বা আধিপত্য নয়, তবে এটি একটি স্বাধীন রাষ্ট্র। এর উপরে কোনো কর্তৃত্ব নেই এবং এটি তার নিজস্ব বিষয়গুলি পরিচালনা করতে স্বাধীন। এর অর্থই মানে সার্বভৌমের অর্থ হচ্ছে এটা। তারপরে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে অ্যান্সার হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কয়েকটা হরমোনের নাম আমরা জেনে নেব, যেমন অক্সিন এবং সাইটোকাইনিন উদ্ভিদের বিকাশের জন্য বা গুরুত্বপূর্ণ বৃদ্ধি হরমোন। ঠিক আছে। এবং উদ্ভিদের হরমোনে উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে অ্যাবসাইসিক অ্যাসিড। অক্সিন এবং সাইটোকাইনিন এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে। আর উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। পরে কোশ্চেন, টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? তো টোবা টেক সিং গল্পটি লেখা হয়েছিল দেশভাগকে কেন্দ্র করে। দেশভাগের গল্প রয়েছে টোবা টেক সিং এই গল্পটিতে। তো আমরা জানবো যে টোবা টেক সিং গল্পটি কার লেখা। তো টোবা টেক সিং হলো উর্দু সাহিত্যিক সাদাত হোসেনের লেখা। উর্দু সাহিত্যিক সাদাত হোসেনের লেখা। এটি একটি বহু আলোচিত বিখ্যাত ছোট গল্প। 1955 সালে প্রকাশিত হয়। সাদাত হোসেনের লেখা এবং 1955 সালে প্রকাশিত হয় এবং গল্পটি ভারত পাকিস্তানের দেশভাগের পরিপ্রেক্ষিতে লেখা। ঠিক আছে। পরে কোশ্চেন, কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? অ্যান্সার হচ্ছে কেরালা। তারপরে দেখো, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম কী ছিল? ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল ডলফিন। পরে কোশ্চেন, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? ওয়াহিচ্ছত্র, শিশুপালগড়, বামনগাঁও, মোগলমারি। অ্যান্সার হবে মোগলমারি, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তো দেখো, মোগলমারি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি গ্রাম ও পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে 2002 থেকে 3 সালে এই খনন কার্য শুরু হয় এবং ষষ্ঠ দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয়। তাহলে মোগলমারি কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। কে এটা খনন করেছিল? অশোক দত্ত। এবং এখানে কি পাওয়া গেছিল? একটা বৌদ্ধ মঠ পাওয়া গেছিল। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন? অলকানন্দা রায়, মমতা শঙ্কর, সুতপা তালুকদার, অমিতা দত্ত। তো এখানে অ্যান্সার হবে অলকানন্দা রায়। অলকানন্দা রায়। তো আমরা দেখব, অলকানন্দা রায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিনেমা এবং থিয়েটারে তার কাজের জন্য পরিচিত। তিনি সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা 1962 সাল দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেন। বুদ্ধদেব দাশগুপ্তের বাংলা চলচ্চিত্র ফেরা, যেটা 1988 সালে, তার ভূমিকার জন্য তিনি BFJA পুরস্কার পান। ঠিক আছে। বুদ্ধদেব দাশগুপ্তের বাংলা চলচ্চিত্র ফেরা এতে ভূমিকার জন্য BFJA পুরস্কার পান। তিনি পারমিতার একদিন, উৎসব, প্রহর এবং জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্রে অভিনয় করেন। সওয়াসের গেঁহু কোন লেখকের রচনা? সওয়াসের গেঁহু হচ্ছে প্রেমচন্দ্রের রচনা। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ দুটোর থেকে। তো সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন জল থেকে আসে। অপশন এ জল।
দেখো, জলের ফটোলাইসিস হলো সালোক সংশ্লেষে মুক্ত অক্সিজেনের উৎস। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কী তার উপজীবিকা? তো উপন্যাস শেষের কবিতা এবং উপজীবিকা হচ্ছে কবি। নিবারণ চক্রবর্তী শেষের কবিতা উপন্যাসে কবি, মানে তার উপজীবিকা ছিল কবি। এখানে দেখো, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস এটি। 1927 সাল থেকে 1958 সাল পর্যন্ত এই প্রবাসীতে ধারাবাহিক রচনাটি প্রকাশিত। প্রবাসী নামক একটি পত্রিকায় এই শেষের কবিতা উপন্যাসটি ধারাবাহিক মানে প্রকাশিত হয় এই রচনাটি। ঠিক আছে, তো 15টা মানে এ সিরিজের আমি 15টাই কোশ্চেন করালাম। এরপরে আমরা টোটাল জিকে 75টা রয়েছে, অঙ্ক 25টা। তো এরপরের জিকে কোশ্চেনগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে।